This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে আমাদের ইস্যু কি প্রথমেই জেনে নিন। দেখুন, সামনেই সিপিআইএম এর পার্টি কংগ্রেস। তার আগে আমরা যেটা জানতে পারছি, যে কোনো পার্টি কংগ্রেসের আগে যে রাজনৈতিক দলিল তৈরি করতে হয়, খসড়া তৈরি করতে হয়, খসড়া দলিল মানে কিভাবে দেশটা চলছে, কোন দল কিভাবে বিহেভ করছে, সেটাকে নিয়ে সেই নির্দিষ্ট দলের যে ভাবনা, সহজ করে বুঝিয়ে বলতে গেলে যে কোন মতবাদে তারা বিশ্বাস করছেন এবং তারা কি মনে করছেন অন্যান্য দল এবং দেশের এবং আন্তর্জাতিক সমস্ত পরিস্থিতি সম্পর্কে। সেখানে সিপিআইএম এবার যে খসড়া দলিল লিখেছে তাতে লেখা হচ্ছে যে এখনই মোদি সরকারকে ফ্যাসিস্ট ক্ষমতা বা ফ্যাসিস্ট রাষ্ট্র পরিচালনার কায়দা তাদের এটা বলা যাবে না, এটা বললে বাড়াবাড়ি হয়ে যাবে। হ্যাঁ, নিও ফ্যাসিজমের কিছু ক্যারেক্টারিস্টিক আছে, কিন্তু এটাকে এখনই পুরোপুরি ফ্যাসিস্ট সরকার এটা বলে দিলে খুব বাড়াবাড়ি হয়ে যাবে। এটা রাজনৈতিক দলিলে খসড়ায় লেখা হয়েছে। এখন এটা এই যে কলকাতায় সিপিএম এর সেন্ট্রাল কমিটির মিটিং হয়ে গেল, কেন্দ্রীয় কমিটি, সেখানে গৃহীত হয়েছে, কিন্তু এটাই কি পার্টির অবস্থান হবে? অর্থাৎ সেটা বোঝা যাবে পার্টি কংগ্রেস মিটে যাওয়ার পর। এটা নিয়ে আবার ভোটাভুটি হবে না তো? দলের সব পক্ষ সব অংশ এটাই মানবেন তো? আজকে আমাদের এটাই ডিবেটের বিষয়, কেন সিপিএম এর ভাবনায় কিছুটা বদলে। অতিথি যারা যারা আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, প্রথমেই আলাপ করিয়ে দিই। দীপ্তাশ্ব যশ বাঁ দিক থেকে রয়েছেন বিজেপির মুখপাত্র, মাঝখানে রয়েছেন বিশ্বজিৎ দাস, রাজনৈতিক বিশ্লেষক এবং অবশ্যই বাংলার শাসক পক্ষের হয়েই তিনি বলবেন, এবং সিপিআই নেতা সৈকত গিরি। আপনারা প্রথমে টিভি9 বাংলার যে স্ক্রিনটা সেটা একটু লক্ষ্য করুন। সেখানে ঠিক কি বলা হয়েছে যে সিপিএম তাদের যে পলিটিক্যাল ড্রাফট যেটাকে বলা হয়, সেই খসড়ায় কি লিখেছে, রাজনৈতিক যে খসড়া, সেই খসড়া দলিলে লিখছে যে এখনই মোদির সরকারকে ফ্যাসিস্ট সরকার, এমনকি পুরোপুরি নিও ফ্যাসিজম করছে মোদির সরকার, সেটাও বলতে তারা রাজি নয়, সেটা বাড়াবাড়ি হয়ে যাবে। এটা হচ্ছে মোদ্দা কথা। তবে নিও ফ্যাসিজমের কোনো ক্যারেক্টারিস্টিক ফিচার যে এই সরকারটার মধ্যে নেই তা কিন্তু বলা হচ্ছে না। অর্থাৎ কোথাও একটু যেন মনে হচ্ছে অবস্থান বদলের জায়গা আসছে। বিতর্কের বিষয়টা হচ্ছে 26-এর নির্বাচনের আগে এটা কেন করতে হচ্ছে সিপিএমকে। আমি প্রথমেই দীপ্তাশ্ব যশকে দিয়ে শুরু করব। দীপ্তাশ্ব, এইটা বলা কি আপনাদের সার্টিফিকেট দেওয়া? দেখুন, সিপিএম এক সময় নেতাজিকে বলেছিল তোজোর কুকুর, রবীন্দ্রনাথকে বলেছিল বুর্জোয়া। তাতে কি নেতাজি বা রবীন্দ্রনাথের কিছু এসেছিল? আসে যায়। দেখুন, এক সময় বিজেপি এবং আরএসএস, বিশেষ এখানে আরএসএসের দিকেই মূলত আক্রমণটা করা একটা এখন ফ্যাশন দাঁড়িয়ে গেছে এই সমস্ত তথাকথিত লিবারাল সেকুলার দলদের। দেখুন, এক সময় আমাদের জন্য বরাদ্দ ছিল উপেক্ষা। রাজীব গান্ধী স্বয়ং পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের কটাক্ষ করে বলেছিলেন হাম দো হামারে দো। তারপরে আজকে যে রাজীব গান্ধী সেই কটাক্ষ করেছিলেন, ঠিক এক জেনারেশন পরে তার দলের কি অবস্থা দাঁড়িয়েছে, আমাদের দলের কি অবস্থা, আমরা কোন জায়গায় আছি সেটা মানুষ দেখতে পাচ্ছে। তো উপেক্ষা ছিল, উপেক্ষার পরে ছিল বিরোধ। উপেক্ষা থাকার সময় আমাদের সুবিধা হয়েছে, আমরা আমাদের নিজেদের মতো করে আমাদের আইডিওলজিকে সাজাতে পেরেছি, আমাদের সংগঠনকে সাজাতে পেরেছি, ভিত্তি তৈরি করতে পেরেছি। বিরোধের সময় আমাদের যখন সর্বব্যাপী এবং সর্বগ্রাসী বিরোধ ছিল, সেই সময় আমাদের সাবধান থাকতে হয়েছে যাতে আমাদের এমন কোনো ভুল ত্রুটি কিছু না হয়, যাতে আমাদের বিরোধীরা সুযোগ পায়। তারপরে এখন একটা সময় এসছে যখন হচ্ছে সমর্থনের। তো সমর্থনে আমাদের দায়িত্ব এটা যে আমাদের সাবধানে থাকতে হবে যেন আমাদের কোনো চ্যুতি না ঘটে। দেখুন, এই সমস্ত স্কচ সেবনকারী মার্কসিস্ট, তারা সন্ধেবেলার ফাঁকা ফ্ল্যাটে বসে লেলিন বুঝলেন না আরএসএস বুঝলেন তা নিয়ে আমরা ভাবিত নই। মানে সব আমাদের স্কচ খান আপনি বলছেন। আমাদের লড়াই হচ্ছে যে আপনি মানুষের কথা শুনেছেন, সবাইকে আপনি বলছেন শেষ করতে দিন। আমাদের প্রমাণ করার জায়গা হচ্ছে মানুষের কাছে, এবং সেটা মানুষের কাছে যদি বলেন প্রমাণের নির্ণায়ক কি, অবশ্যই একটা নির্ণায়ক ভোট, আশা করি এটা মানবেন। পরের পর ভোটে সেটা প্রমাণ হচ্ছে লোকসভা ভোট, বিগত 3টে লোকসভা ভোট এখানে তৃণমূল পরপর জিতছে, তাহলে আপনারা সমালোচনা করছেন কেন? আসছি তাতে, প্লিজ আসছি, আপনার উত্তর নেব। আমাদের সঙ্গে আমাদের নয়াদিল্লির প্রতিনিধি জ্যোতি রয়েছেন, আমরা কথা বলবো তার সঙ্গে। জ্যোতির্ময়, ড্রাফটে খসড়ায় ঠিক কি বলা হয়েছে এটা তোমার কাছ থেকে
আরো একবার স্পেসিফিক ভাবে যদি জনতাকে, দর্শকদের একবার শুনিয়ে দাও। রাজা দেখো, প্রথম যে বিষয়টি স্পষ্ট করতে হবে যে এটা কিন্তু পার্টি লাইন হিসেবে গৃহীত হয়নি, এটা এই মুহূর্তে খসড়া হিসেবে রয়েছে এবং এর ওপরে পার্টি কংগ্রেসে আলোচনা হবে এবং যারা পার্টি কমরেড রয়েছেন, যারা ডেলিগেটস রয়েছেন, তারা যাতে নিজেদের মতামত জানাতে পারেন সেই কারণের জন্যই কিন্তু এই খসড়া তৈরি করা হয়েছে। দ্বিতীয়ত যে দিকটা আমাদের নজর থাকছে, এই যা আমরা দেখাচ্ছি এই মুহূর্তে খবর, সেই খবরের মূলত দুটি দিকে ইমিডিয়েট একটা ইম্প্যাক্ট তৈরি হয়েছে। প্রথমত বামপন্থীদের মধ্যে একটা বিভাজনের জায়গা তৈরি হয়েছে। তার কারণ কি, সিপিআই তারা স্পষ্টভাবে বিজেপিকে একেবারে তারা ফ্যাসিস্ট শক্তি বলে বর্ণনা করেছে এবং তারা সেইভাবেই তারা লড়াইটা চালাবে বলে অঙ্গীকারবদ্ধ হয়েছে, তারা ঘোষণা করেছে। সিপিআইএমএল বলছে যে ফ্যাসিজমের ভারতীয়করণ করেছেন মোদী সরকার, ফলত তারা কিন্তু ফ্যাসিস্ট যে এই সরকার, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কোনো রকম দ্বিধা নেই। তাহলে একটা প্রশ্ন বামপন্থী দলগুলোর অভ্যন্তরে উঠে যাচ্ছে যে সিপিএম কি তাহলে কিছুটা নরম পন্থা নিয়ে চলার চেষ্টা করছে? যেহেতু বিজেপির পক্ষে এই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট রয়েছে, সেই কারণে তাকে একেবারে সরাসরিভাবে চরম আক্রমণ করলে কোথাও সংখ্যাগরিষ্ঠ ভোট হাতছাড়া হয়ে যাচ্ছে, এই ধরনের কোনো ব্যাখ্যা কি সিপিএমের অভ্যন্তরে রয়েছে? সেটা পার্টি কংগ্রেসের পরে স্পষ্ট হবে। আরেকটা ফল আউট কোথায়, আরেকটা বিষয় হচ্ছে কেরল বা পশ্চিমবঙ্গের মতো রাজ্য, যেখানে কংগ্রেস ইতিমধ্যেই বলতে শুরু করেছে যে আমরা বরাবর বলছি যে এক্ষেত্রে বিজেপি সহযোগী হিসেবে বা সিপিএম কাজ করছে। কেরলের মাটিতে এ কথা বলছে, তৃণমূল খুব প্রত্যাশিতভাবেই তারা কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতেও তারা একই কথা বলবে যে বিজেপির বি টিম হিসেবে বাম সিপিএম কাজ করছে। এই বিজেপির ক্ষেত্রে তাদের এই নরম মনোভাব সেটারই পরিচায়ক। ফলত এর একটা রাজনৈতিক ইমিডিয়েট প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে এবং সিপিএমের এক্ষেত্রে বক্তব্য যে ফ্যাসিস্ট নয়, বরং ফ্যাসিজমের ধরনটা বদলাচ্ছে, নতুন কিছু আঙ্গিক দেখা যাচ্ছে, তার বৈশিষ্ট্যগুলো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। যদি সেই জায়গাটা যদি আটকানো না যায়, তাহলে ভারতও একসময় ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত হবে, বা যেভাবে সরকার পরিচালনা হচ্ছে সেই সরকার পরিচালনার কায়দাটা পুরোপুরিভাবে একটি ফ্যাসিস্ট রাষ্ট্র গঠন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। মানে ফর দ্য টাইম বিং তারা বলতে চাইছেন এখনই সময় আসেনি পুরোপুরি ফ্যাসিস্ট বলে দেখে দেওয়ার, কিন্তু এখানে সিপিআই তো তাহলে ঝামেলায় পড়ে গেল। আমি সিপিআই এর নেতার কাছেই জিজ্ঞেস করবো। না দেখুন, প্রথমত হচ্ছে প্রথম আমি শুনলাম যে কেউ যদি চোর বলে দাগায় আর একজন যদি তাকে ডাকাত বলে, সে আনন্দিত হয়ে বলে আমাকে তো চোর বলছে না, ডাকাত বলছে। সিপিআইএম এর লিবারেশনের পরিষ্কার স্ট্যান্ড যে গোটার দেশ জুড়ে বিজেপি ফ্যাসিস্ট কায়দায় সরকার চালাচ্ছে এবং ফ্যাসিস্ট সরকার। সিপিআইএম বলছে এটা নিও ফ্যাসিজম ক্যারেক্টার। প্রথমত হচ্ছে আপনার রিপোর্টার যে রিপোর্ট করলেন তাতে এটা পরিষ্কার, এটা খসড়া দলিল, এটা আলোচনার মধ্যে। আমরাও তো তাই বলছি, আমরা শুরুই করলাম যে এটার উপর ভোটাভুটিও হতে পারে প্রয়োজন পড়লে। দ্বিতীয়ত যেটা বিষয়, আমি আপনাকে আমাদের পার্টি খসড়ার প্রতিবেদন এমনটা তো নয় যে এখানে নাগপুরে বসে কোনো একটা গোপন ঘরের ভেতর বিজেপি তার পার্টি লাইন ঠিক করছে কিংবা তৃণমূল কোনো কালীঘাটে বসে মিটিং করে ঠিক করছে। আমাদের সোশ্যাল মিডিয়াতে দেওয়া রয়েছে, যে কোনো মানুষ সেই রিপোর্ট পড়ে তার ইয়ে করতে পারে। আমি আপনাকে পেজ নাম্বার বলছি, 44 নম্বর পৃষ্ঠা, 45 নম্বর পৃষ্ঠা, 2.69 পয়েন্টে বিজেপি ফ্যাসিবাদী আরএসএস এর রাজনৈতিক ফ্রন্ট হিসেবে বিজেপি গত এক দশকে প্রভাবশালী রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছে এবং এরা বৃহৎ কর্পোরেটদের একত্রিত করেছে হিন্দুত্ববাদী আদর্শের সঙ্গে। এক তো আমার পার্টি প্রথমেই মনে করে এই সরকারটা ফ্যাসিস্ট, আর রইল বাকি সিপিআইএম এর কথা। সিপিআইএম কোথায় লিখেছে যে বিজেপি ফ্যাসিস্ট নয়, নিও ফ্যাসিস্ট শব্দ দিচ্ছে। আচ্ছা, যারা এই দেশে আম্বেদকরের ছবি সরিয়ে মোদির ছবি বসায়, যারা ভগৎ সিংয়ের ছবি সরিয়ে নাড্ডাজির ছবি বসায়, যারা জীবিত প্রধানমন্ত্রীর জীবিত মানে চেয়ারে থাকাকালীন স্টেডিয়ামের নাম বদলে মোদি স্টেডিয়াম করে, যারা বীর শহীদ জওয়ানদের নাম মুছে দিয়ে বিজেপি নেতাদের নামে স্টেডিয়াম করে, তাদের মুখ থেকে সুভাষচন্দ্র বোস আর রবীন্দ্রনাথ শুনতে হবে। গোটা দেশে রবীন্দ্র জয়ন্তী বন্ধ করার নাম বিজেপি। গোটা দেশ জুড়ে নেতাজি সুভাষচন্দ্রর 23শে জানুয়ারিকে দেশপ্রেম দিবস করতে দেয় না কারা? বিজেপি। যারা গোটা দেশ জুড়ে ফরওয়ার্ড ব্লক নেতাজি সুভাষচন্দ্রের প্রতিষ্ঠিত দলকে একদম অন্য চোখের দৃষ্টিভঙ্গিতে দেখে, তারা আজকে বামপন্থীদের বিরুদ্ধে সার্টিফিকেট দেবে। গোটা দেশে বামপন্থীদের মত আলাদা হতে পারে, স্টাইল অফ ফাংশন আলাদা হতে পারে, গোটা দেশের রাজনীতিকে বিশ্লেষণ কমিউনিস্টরা করছে, আর তার জন্য আজকের দিনে দাঁড়িয়েও আপনার TV9কে এই সাবজেক্ট করতে হচ্ছে। কিন্তু আমি আপনাকে রাজা এক লাইনে শেষ করে দিচ্ছি, রাজাদা আপনি নিশ্চিন্তে থাকতে পারুন, ফ্যাসিস্ট হোক নিও ফ্যাসিস্ট হোক, বিজেপি আদ্যপান্ত হিটলার মুসলিনির মতন ক্যারেক্টারের একটা সরকার। এই বিষয়ে বামপন্থীদের কোনো কমিউনিস্ট দেশে যে দলেরই হোক না কেন এই বিষয়ে কোনো দ্বিধা নেই। বেশ, প্রথমে এই খবরটা শোনার পর আপনার কেমন লাগছে? আমার দীর্ঘদিন ধরে মনে হচ্ছিল এই নির্বাচনের ফলাফল দেখে বামপন্থী দলগুলো সংকটে, এবং বারবার ন্যারেটিভস চেঞ্জ হচ্ছে। বামেরা কি বলতো এতদিন রাজনৈতিকভাবে, যে আরএসএস এর দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়,
অর্থাৎ বিজেপি তৃণমূল কংগ্রেসের সেটিং এর তত্ত্ব বারবার টিভি চ্যানেলে ভোটের ময়দানে বলেছে, কিন্তু যখন উল্টো দিক থেকে বলা হচ্ছে রামবাম জোটের কথা, যে কোথাও একটা জায়গায় স্পেস তৈরি হয়েছে, সারা ভারতবর্ষে রাজনৈতিকভাবে ভোটের পার্সেন্টেজ যদি দেখেন তাহলে বামেদের ভোটের পার্সেন্টেজ এখন কত এসে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে আগামী দিনে যেখানে ইন্ডিয়া জোটের মতো জোট তৈরি হয়েছে, অন্যদিকে বিজেপি, সেই বিজেপির সঙ্গে কি ধরনের মানসিকতা রাখবে, তার কারণ বিজেপির সঙ্গে তাদের যে সখ্যতা, সেই সখ্যতার একটা জায়গা তৈরি হলো, স্পেস রাখলো। এই স্পেসটা তারা নির্বাচনে ব্যবহার করতে পারে কিনা। নাহলে আজকে বিশ্বাস করুন, যে রাজনৈতিক দলকে নিয়ে তাদের এত অসুবিধা ছিল, বামেদেরকে বলেছিল স্বস্তিকা পত্রিকায় নির্মল্যদা যে তাদের আসল শত্রু বামেরা, সেই বামেরা কি বলছে? বামেরা বলছে না নিউ ফ্যাসিস্ট নয়, বা ফ্যাসিস্ট বলতে রাজি নয়। তার মানে আমি একবার টেক্সটটা বয়ানটা শুনিয়ে দিই। দেখুন, এগুলো তো একবার এক সেকেন্ড, এগুলো তো বাংলায় ইংরেজিতে লেখা হয় এবং তারপরে যে যার রাজ্য স্পিকিং সেই লোকাল ল্যাঙ্গুয়েজে লেখা হয়। এখানে যেটা লেখা আছে, আমি আপনাদের কোনো বিভ্রান্তি রাখতে চাই না। দেখুন, নোটটা থেকে পড়ছি। দ্য প্রেজেন্ট পলিটিক্যাল সিস্টেম আন্ডার দ্য বিজেপি RSS is a Hindutva corporate overbearing regime, এটা বলা হচ্ছে, which exhibits neo-fascist characteristics. We don't say that the Modi government is a fascist or neo-fascist. পরিষ্কার এখানে তারপরে লেখা আছে we don't depict the Indian government, এটা কিন্তু রাষ্ট্র গভর্নমেন্টের কথা, প্রথমে দল তারপরে সরকার, the Indian government as a neo-fascist regime. We don't depict. আমি আপনাদের কেন শোনালাম? যাতে আপনারা আপনার মোবাইলে, ল্যাপটপে, কম্পিউটারে খুলে এটা মিলিয়ে নিতে পারেন। এটা দু জায়গায় দুরকম হবে না। আর কারণ সৈকতের কাছে কিছু বলার জায়গা নেই, কারণ বাম দলগুলোর মধ্যে একটা সংকট তৈরি করে দিয়েছে। এক দল বলছে ফ্যাসিস্ট, এক দল বলছে ফ্যাসিস্ট নয়, অর্থাৎ আদর্শের দিক থেকে যে আদর্শে বাম পন্থা তৈরি হলো, অতগুলো দল জোট বাঁধলো, তারাই এখন একটা আদর্শ থেকে সরে যাচ্ছে। আমরা বোঝার চেষ্টা করছি সরকারকে এবং রাষ্ট্রকে আমরা ফ্যাসিস্ট বলতে রাজি নয় কেন? কারণ এই দলকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন এটা নয়। উত্তর নেব শুধু সিপিআই। তুমি তো আমাকে প্রশ্ন করছো এটা ফ্যাসিস্ট না নিও ফ্যাসিস্ট। আমি উত্তর নেব একটু আগে। শুধু বলুক যে আরএসএস ফ্যাসিস্ট কিনা। বেশ, উত্তর নেব। শুধু সিপিআই সিপিএম এর মধ্যে নয়, সিপিএম এর অভ্যন্তরেও এটা নিয়ে কি তাহলে নানা মত রয়েছে যে মোদী সরকারকে ঠিক কোন মাত্রায় সংজ্ঞা দেওয়া হবে বা কোন দাগে দেখে দেওয়া হবে। একবার শুনে নিন আমাদের ম্যানেজিং এডিটরকে, এই কয়েক মাস আগে অমৃতাংশু ভট্টাচার্য আমাদের ম্যানেজিং এডিটর, তাকে বামফ্রন্ট চেয়ারম্যান অশীতিপর বিমানবাবু তিনি একটা ইন্টারভিউতে ঠিক কি বলেছিলেন, যার ইঙ্গিত তাই মোদী সরকারের দিকে ছিল। একবার শোনাই আপনাদের, তারপরে বিতর্কে ফিরবো, সুবিধা হবে তাতে। কে যেভাবে ভারতে নয়া ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, সেই নয়া ফ্যাসিবাদী শক্তিকে সমাজ থেকে বিচ্ছিন্ন করার জন্য যেই কাজগুলো কাঠবিড়ালির মতো আমাদের করা প্রয়োজন, আমরা সেই কাজটা করতে চাইছি। আমি তো আপনাকে প্রথমে বলছি সিপিআই একে ফ্যাসিস্ট মনে করে। এখন নতুন হিটলার যেভাবে ফ্যাসিস্ট কায়দায় সরকার চালাতো বা রাষ্ট্র পরিচালনা করতো, এখন নতুন কর্পোরেট সিস্টেম এসছে, নতুন মিডিয়াকে ব্যবহার করে, ধর্মীয় পলিটিক্সকে ব্যবহার করে আরো তার নাকদত বেরিয়েছে। তার ফলে একে তো নিও লিবারালিজমের পাশাপাশি নিও ফ্যাসিস্ট বলাই যায়। কিন্তু এটা সিপিএম এর দলগত অবস্থান, সেখানে আলোচনা হবে। আমার বক্তব্য হচ্ছে তৃণমূল যারা আজকে এত বড় বড় বাতেলা যাচ্ছে, আগে আরএসএস ব্রিটিশদের কাছে চিরকুট পাঠাতো ছেড়ে দেওয়ার জন্য, তৃণমূল এখন বিজেপির কাছে, সিবিআইডির কাছে চিরকুট পাঠায় এবির নাম, বিসির নাম, যাতে তাদের নাম চুরির তালিকা থেকে বাদ যায়। এই বিষয়ে তৃণমূল কি বলবে? তৃণমূল কেরালায় গেছে কেন? তৃণমূল কেরালায় গেছে কেন? তৃণমূল ছাড়া কথা বলতে পারবে না বামেরা। আজকে যে সংকটটা তৈরি হয়েছে সেটা নিয়ে কোনো কথা নেই। এটাই তো নিও ফ্যাসিস্টের চেহারা, নকল মুখোশ তৈরি করে দাও। এই মুহূর্তে রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে, সেক্ষেত্রে কোনো পথ খোলা নেই। যদি আজকে তৃণমূলের সঙ্গে সংঘাত, সেই সঙ্গে যদি বিজেপির সঙ্গে সংঘাত করে, শুধু পশ্চিমবঙ্গ না, দেশে কোথায় গিয়ে দাঁড়াবে বাম শক্তিগুলো, সেটাই আজকে প্রশ্নের মুখে। দীপ্তাশ্ব যশ। সৈকত বাবু তো বলতে দেবেন না, উনি আমি বলতে শুরু করলেই চেঁচাবে, তাও বলার চেষ্টা যে এ রাজ্যে যারা মরিচঝাপি থেকে বানতলা ধানতলা যারা করেছে, আমি স্টালিনের গুলাগ, মাওয়ের কালচারাল রেভলিউশনে কয়েক লক্ষ লোকের মারা যাওয়া, এসব আমি ছেড়েই দিলাম।
তাদের কাছ থেকে আমরা সার্টিফিকেট নেবো যে কে ফ্যাসিস্ট আর কে ফ্যাসিস্ট না? গডসের কাছ থেকে তাদের নেবে তো? সেই আলোচনা গডসের কাছ করাটার থেকে অধিকার নেবে? আছে। গডসের কাছে দ্বিতীয় নেবে? কথা হলো না, না, যে দাদা, উনি গডসের কাছে চিরকুটের নেবে? কথা বললেন, আমার আবার একটা পিসি ডাঙ্গে বলে এক ব্যক্তির কথা মনে পড়ে গেল, তিনি আবার কোন দলের নেতা ছিলেন। এবার এই যে বামেদের এই যে আপনি বলছেন না বিভেদ, এদের বরাবরের, আপনি মনে করুন চারু মজুমদারের সময় তখনও কিন্তু ওই নকশালের হাতে সিপিএম খুন হয়েছে, সিপিএম এর হাতে নকশাল খুন হয়েছে, এই বিভেদ এদের চলেছে। এরা বেসিক্যালি এদের ঐতিহাসিক ভুলের যে রেকর্ড বামেরা তৈরি করেছে সেটাকে কেউ টপকাতে পারবে না। তো আজকে দেখুন, আমি ওই একটা আবারও বলছি যে আজকে পলিট ব্যুরোর স্কচ সেবনকারী কর্তা ব্যক্তিরা দিল্লির ফাঁকা ফ্ল্যাটে বসে লেনিনকে কিভাবে বুঝলেন, আর আরএসএসকে কিভাবে বুঝলেন, আর বিজেপিকে কিভাবে বুঝলেন, সে নিয়ে বিজেপি ভাবিত নয়। আজকে ইন্ডি জোটের দুই সঙ্গী তৃণমূল এবং সিপিএম, তাদের মধ্যে বিরোধ থাকতেই পারে যে তারা কে ঠিক কে কতটা বিজেপি বিরোধী, এসব তাদের প্রমাণের দায় থাকতে পারে। আমাদের দায় আমাদের দেশের মানুষের কাছে। আমাদের দায় ছিল 370 উঠিয়ে ভারতবর্ষকে এক করা, আমরা করেছি। আমাদের দায় ছিল যে সাংস্কৃতিক আগ্রাসনের প্রতীক বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি করা, আমরা সেটা করেছি। আমাদের দায় ছিল দেশকে একত্রিত করা, সেটা আমরা করেছি। এটাকে আপনি না না, ওনারা দেখুন, এটা ওনারা যা খুশি বলতেই পারেন। আজকে যদি উনি কর্পোরেটের কথা বলেন, টাটা গ্রুপ কি আরএসএস এর হাত ধরে উঠেছে না টাটা গ্রুপ বিজেপির হাত ধরে উঠেছে? আচ্ছা, কর্পোরেট আদানি নিয়ে ওনাদের অনেক অভিযোগ। ওনাদের কেরলের সরকার, সিপিএম এর সরকার, তারা কেন 30,000 কোটি টাকার বরাদ দিচ্ছে আদানিকে? না দিলেই পারে, খুঁজুক কেউ, লুলু গ্রুপকে খুঁজে আনুক। পশ্চিমবঙ্গে আপনাদের প্রথম প্রতিপক্ষটাতে ছিল বাম। আপনারা যে মাটিটা নিয়েছেন সেটা তো বামের মাটি নিয়েছেন। প্রথমেই তো তৃণমূলকে ফাইট করেন। বাম এবং তৃণমূল, সিপিএম এবং তৃণমূল, এরা দুজনেই বাম, একটু ভিন্ন ক্যাটাগরির, কিন্তু দুজনেই বাম এবং বামপন্থী রাজনীতিতে দুজনে বিশ্বাসী করে। এখানে সিপিএম থেকে ক্ষমতায় গিয়ে যখন তৃণমূল এসছে তখন কিন্তু পলিটিক্যাল ডিএনএটা চেঞ্জ হয়নি। যে চেঞ্জটা হচ্ছে কিন্তু যখন বিজেপির এ রাজ্যে যত শক্তি বাড়ছে। এবং দেখুন, আজকে আমরা রাজনৈতিক আলোচনা করতেই পারি, রাজনৈতিক তর্ক বিতর্ক করতেই পারি, কিন্তু সেই জন্য যে রাজনৈতিক দলগুলোর সাথে করব তাদেরও তো একটা সাবস্টেন্সিয়াল জায়গায় থাকতে হবে। আমি জানি না, পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোট, এক সেকেন্ড আলোচনা, পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটটা ঠিক কেমন অবয়ব দেখতে, এটা বাংলার মানুষ বুঝতে পারেননি, বোঝার কোনো কারণও নেই, মানে চেষ্টা করারও কোনো ব্যাপার নেই, তার কারণ এখানে ইন্ডিয়া জোট বলে কিছু নেই আমাদের বাংলার মাটিতে। কিন্তু আমি যদি অল ইন্ডিয়া পার্সপেক্টিভে কথা বলি বিশ্বজিৎ বাবু, ইন্ডিয়া জোটের মধ্যেও তো এই অবস্থান নিয়ে গন্ডগোল লাগতে বাধ্য। তার কারণ একটা মেজর শরিক আদর্শ নিয়ে গন্ডগোল, কি নিয়ে লাগে? কোন আদর্শ নিয়ে না, আপনারা কি প্রশ্ন তুলবেন ইন্ডিয়া জোটে? আপনারা তৃণমূল কি প্রশ্ন তুলবে কেন সিপিএম তার অবস্থান বদলের চেষ্টা করছে? কি বলছিল পলিটিক্যাল ডিএনএ? আমি জানি না যে দীপ্তাশ্বরা কোথায় পলিটিক্যাল ডিএনএ টেস্ট করেছে যেখানে বুঝেছে যে একের পর এক সমবায় বিভিন্ন জায়গায় গ্রাসরুট লেভেলে বাম এবং রাম একসঙ্গে জোট করে ভোট করছে। সুতরাং এই কথাকে মানতে হবে যে যেটা আমরা রাজ্যের কথা বলছি, দেশের কথা বলছি, বামও একসঙ্গে জোট করেছে। আপনি বলুন না যে বলছেন পশ্চিমবাংলায় ইন্ডি জোটের অস্তিত্ব নেই, কিন্তু পশ্চিমবাংলায় বাইরে তৃণমূলের অস্তিত্বটা কোথায় আছে সেটা একটু বলুন না। মেঘালয়তে আছে তৃণমূলের অস্তিত্ব, ত্রিপুরাতে আছে তৃণমূলের অস্তিত্ব, তৃণমূল তো আঞ্চলিক দল, কিন্তু আপনাদের অস্তিত্ব কোথায় আছে পশ্চিমবাংলার বাইরে? রাজনীতি করলে হবে না, বহুত্ববাদের ভারতবর্ষকে নিয়ে ভাবার মতো শক্তি বিজেপি হারিয়ে ফেলেছে। সেই কারণে বিজেপি এখন এই ধর্মনিরপেক্ষতার দিকে যেতে পারে কিনা সেই লক্ষ্যে আমি সিপিআই এর মুখপাত্র নেতার কাছে একই প্রশ্ন করব। ধরে নিন হাইপোথেটিক্যালি এই মুহূর্তে ইন্ডিয়া জোটের একটা বৈঠক দিল্লিতে বসলো, সেখানে কি এই বিষয়টা আসবে? সেখানে মানে আমি বলছি শুধু সিপিআই কেন, যারা বামফ্রন্টের শরিক তাদের বাইরেও বলছি আমি, অন্য যারা ইন্ডিয়া জোটের শরিক তারাও তো এই প্রশ্ন তুলতেই পারে যে কেন সিপিএম এর ড্রাফট রেজলিউশনে এই জিনিসটা লেখা হলো। দেখুন রাজাদা, একদম পরিষ্কার একটা কথা বলি, আমাদের পলিটিক্যাল ডিএনএ তে একটা জিনিস একদম কনস্ট্যান্ট আছে, সেটা হচ্ছে আমি কেন বলছি কংগ্রেস এক কথা বলবে, একই জোট শরিক সিপিআই এক কথা বলবে, সিপিএম এক কথা বলবে, তখন মানুষ বলবে তাহলে বিজেপি সম্পর্কে আপনাদের সার্বিক মূল্যায়নটা কি? রাজাদা, যাই হয়ে যাক, আমাদের পলিটিক্যাল ডিএনএ তে একটা জিনিস কনস্ট্যান্ট, ফ্যাসিজম বিরোধী, বিজেপি বিরোধী, আরএসএস বিরোধিতা। আপনি ইতিহাস খুলে দেখুন, কোনদিন বিজেপি বিরোধিতা, আরএসএস বিরোধিতা গোটা পৃথিবী জুড়ে ফ্যাসিজমের বিরোধিতা পালিয়ে যায়নি। যারা বিজেপি বিরোধী লড়াইয়ে সৎ থাকবে না তারা চলে যাবে। 1946 সালের 16 আগস্ট গ্রেট অ্যাকশন ডে, এটা যদি হয় তাহলে কিন্তু তুমি আর বলতে পারবে না 97 তে তামিল মালিলা কংগ্রেস। আরে একটু আচ্ছা, ও কি বলছে আচ্ছা উনি কি বলছেন? আলোচনা হোক, জল সৈকত এক ফ্যাসিজমের কথা বলছে,
যদি এরকম বামেরাই চলবে তাহলে এই বামেরাই কিন্তু বলেছিল যে দেশভাগ হয়ে পাকিস্তান না হলে স্বাধীনতা মেনে নেব। কে বলেছিল? এই বামেরাই বলেছিল। আমি যেটা বলি, গোটা পৃথিবীর ইতিহাসে বামপন্থীরা না হিটলারের বিরুদ্ধে পালিয়ে গেছে না বিজেপির বিরুদ্ধে পালিয়ে যাবে। যারা বিজেপি বিরোধিতায় সৎ হবে না তারা চলে যাবে ইন্ডিয়া জোট থেকে। কিন্তু আমরা বলছি 97-তে তামিল মাল্লা কংগ্রেস, 98-তে তৃণমূল কংগ্রেস, তারপর দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের আপ, যারা পাচ্ছে না শেষ অবধি তারা সারেন্ডার হয়ে যাচ্ছে। আপনি বলুন তো তৃণমূল কোথায় যাচ্ছে? গোয়া গেছে, কোথায় গেছে? ত্রিপুরা গেছে, কোথায় গেছে? মণিপুর গেছে, কোথায় গেছে? কেরালা গেছে। কাদেরকে দুর্বল করতে? বিজেপি বিরোধী রাজনৈতিক দলকে দুর্বল করতে। আচ্ছা আজকে যারা বিজেপি বলছে রামবাম জোট, আপনি বলুন তৃণমূলের মন্ত্রী, বিজেপির এক দুজন নেতা তৃণমূলের চোর, তারা আজকে রামবামের কথা বলবে? আমরা দর্শক একটু অত্যন্ত মাইক্রো লেভেলে নেমে যাচ্ছে, মানে একটু উপরের লেভেলে যান অন্তত, মানে এখানেও যদি বাবুল আসে এখানেও। না আমি একটা কথা বলবো, এই যে কথা বলছে সৈকত, একটা জিনিস ভেবে দেখুন যে আজকে এই পার্টির সঙ্গে এই রাজ্যে এই জোটের কথা বলছি, এই বামেরাই তো আমাদের রাজ্যে কংগ্রেসের বিরোধী। আবার কেরালাতে দেখুন, আমরা আজকে আদর্শ নিয়ে আলোচনা করছি, যে বাম আদর্শের মধ্যে বামেরাই দ্বিধাবিভক্ত, এবং তারা যখন সার্বিকভাবে ভারতের প্রেক্ষাপটে কেরলের লড়াইটা কিন্তু ধুন্ধুমার হয়েছে, কারণ যে আপনাকে বলছে সে নিজে কভারেজে গেছিল, গিয়ে দেখে ধুন্ধুমার লড়াই। বিভিন্ন ক্ষেত্রে তারা নিজেদের মধ্যে আদর্শের জায়গা থেকে সরে যাচ্ছে। আমি বলছি বামেরা রাজনৈতিক ভাবে দুর্বল হচ্ছে বলে নিজেদের স্ট্যান্ড পয়েন্ট থেকে সরে যাচ্ছে। গোটা পৃথিবী জুড়ে রাজাদা লেফট ব্যাটল অফ আইডিয়াস এর মধ্যে থাকে, আর রাইট ফোর্স বরাবরই স্বৈরাচারী, তারা এখন এক কেন্দ্রিক হয়। স্বাভাবিকভাবে এই ব্যাটল অফ আইডিয়াস থাকবেই, কিন্তু ফ্যাসিজমের বিরুদ্ধে যখন লড়াই হবে তখন সব লেফট এক জায়গায় হবে। ইতিহাস বারে বারে এই ঘটনার সাক্ষী। সৈকত বাবু একটা খুব ভারী মজার কথা বলেছেন যে ওনারা সারেন্ডার করেননি। সারেন্ডার করার জন্য বেঁচে আছে কি ওনাদের কাছে? দিল্লি ভোটে সিপিআইএম ভোট পার্সেন্টেজ কত? নোটার থেকে বেশি না নোটার থেকে কম? তাহলে সারেন্ডার করার কিছু নেই, তাহলে সে সারেন্ডার করবে কি করে? ওনাদের কাছে পড়ে রয়েছে এখন একমাত্র পিসি ডাঙ্গে, পিসি ডাঙ্গে এবং প্লিজ এই যুক্তিটা অনেকে দেন হয়তো, ঠিক আছে। তাহলে তো আমি বলবো যে 2001 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন একা হয়ে গিয়েছিলেন, সেই সময় বাংলার একটা বড় অংশের মানুষ এটা কি সত্যি বুকে হাত রেখে বলতে পারেন, ভেবেছিলেন আপনাদের অনেকেই যে এইভাবে তিনি ফিরে আসবেন? ফলে একটা দল শূন্য হয়ে গেলে তার মতবাদের দিক থেকে বা মতাদর্শ জায়গা থেকে বিধানসভায় শূন্য হওয়া আলাদা বিষয়, রেজলিউশন তো তৈরি হবে। গোটা পৃথিবীতে 28টা দেশে আমরা সরকার চালাচ্ছি, বিজেপি 18টা নির্বাচনে পশ্চিমবাংলায় শূন্য ছিল, কাশ্মীরে যখন জনসংখ্য 18টা নির্বাচনে করা হয় সেটা ওনাদের চোখে পড়ে না। তখন কিন্তু সেটা ধর্মীয় আগ্রাসন নয়, সেটা ফ্যাসিজম নয় ওনাদের ভাষ্যে। কারণ কি? কারণ ওনারা তো পাকিস্তানের সমর্থনেই ছিলেন, ওনারা তো বলেছিলেন পাকিস্তান না হলে দেশ স্বাধীন মেনে নেব না। আবার ইতিহাস ওই পার্টির অফিসে বসে ইতিহাস করলে এইরকম ইতিহাস করবেন। শ্যামাপ্রসাদ ছিলেন বলে আজকে এই পার্টিতে দাঁড়িয়ে এত লম্বা লম্বা কথা বলতে পারছেন, না হলে আজকে বাংলাদেশে থেকে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি তাদের যা হয়েছে আপনাদেরও তাই হতো। হিন্দু জাতীয়তাবাদ নয়, শোনা যাচ্ছে না, হিন্দু জাতীয়তাবাদ নয়, ভারতীয় জাতীয়তাবাদের কথা ভাবার দরকার। আমরা আজকাল হিন্দু জাতীয়তাবাদের কথা বলছি, ভারতবর্ষ কিন্তু হিন্দু জাতীয়তাবাদের দেশ নয়। যখন বিবেকানন্দ হিন্দুদের কথা বলেছে, সনাতনী ধর্মের কথা বলেছে, তার সঙ্গে রাজনীতির যোগ ছিল না। আজকে হিন্দু জাতীয়তাবাদ আর রাজনীতি এক হয়ে গেছে। ভারতবর্ষের কথা, ভারতীয় জাতীয়তাবাদের কথা বলতে হবে। এটাই মানে আজকের মতো শেষ সুযোগ, কারণ ডিবেটের সময় শেষ পায়। কেন গিয়ে আপনাদের যদি জাতীয়তাবাদের কথাই বলেন, তাহলে কেন আপনাদের ইউনিফর্ম সিভিল কোডের বিরোধিতা করতে হয়? কেন আপনাদের ওয়াকফ বিল সেটা পরিবর্তন হলে সেটার বিরোধিতা করতে হয়? জাতীয়তাবাদের মধ্যে সেই বিষয়গুলো আসে না। কেন আপনাদের বালাকোটের প্রমাণ চাইতে হয়? সেটা জাতীয়তাবাদ নয়। জাতীয়তাবাদ আজকে ভারতবর্ষের জাতীয়তাবাদ, ভারতবর্ষের জাতীয়তাবাদ কোন দর্শন থেকে এসছে? সনাতন দর্শন থেকেই তো এসছে। হিন্দুরা এক নেই, এই সনাতন আজকে এই প্রশ্ন আসছে কেন? হিন্দুরা যে এক আছে, জাতীয়তাবাদের কথা আছে, ছবি সরিয়ে কোন জাতীয়তাবাদের কথা বিজেপি বলছে? না না, হিন্দুরা যে এক আছে সেটা তো আজকে আনুষ্ঠানিকভাবে ডিবেট শেষ করলাম। প্লিজ দেখুন, আজকের এমন একটা আলোচনা আপনাদের অনেক মনে হতেই পারে যে আলোচনাটা হয়তো কোনো অংশে কোনো কিছু মাত্রায় তাত্ত্বিক, কিন্তু সেই তত্ত্বের মধ্যে বিরাট ব্যাপার লুকিয়ে আছে। তার কারণ আপনাদের বিমানবাবুর আমরা একটু আগে তার বিবৃতি শোনালাম।
যদি এটা সত্যি দেখা যায় যে ড্রাফট রেজলিউশনে এবং রাজনৈতিক খসড়া দলিলে সিপিআইএম যেটা লিখেছে সেটা দলের বড় অংশ ভোটাভুটি করে বা ধনী ভোটে পাস করিয়ে দিল, তাহলে কিন্তু এই অবস্থান বদলটা নিয়ে ভারতবর্ষের রাজনীতিতে অনেক চর্চা হবে, সিপিএম জটা রাজ্যেই থাকুক না কেন। আপনারা দেখতে থাকুন টিভি 9 বাংলা।